ইডির হাতে বড় প্রমাণ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড চলাকালীন প্রতীক জৈনের বাড়ি থেকে এবং আইপ্যাকের বাড়ি থেকে যে সমস্ত তথ্য প্রমাণগুলো নিয়ে চলে আসলেন কার্যত অসাংবিধানিক উপায়ে, তা নিয়ে ইতিমধ্যে ইডি সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। আর সংবাদ মাধ্যম, মমতাপন্থী সংবাদ মাধ্যমগুলো কার্যত একতরফা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে কোন রকম সমালোচনা না করে, কেন ইডি পারলো না, কেন ইডি সেনা নিয়ে গেল না, কেন দুটো রাফাল দুটো ব্রহ্মস নিয়ে ইডি রেড করতে গেল না, এই নিয়ে শুধু দিনের পর দিন প্রত্যেক ক্ষণে আলোচনা করে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, দোষটা কেন্দ্রের। অর্থাৎ এত চুরি এত দুর্নীতির পরও আবারও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই চুরির ভাগ যদি কোথাও না কোথাও পৌঁছে যায়, তার জন্যই কি অপচেষ্টা? যদি আজকে আমি আপনি না বুঝি, তাহলে আবারও এই নির্বাচনে আবারও ভুল করবেন, আর আবারও কিন্তু সর্বস্ব নিঃস্ব হয়ে যেতে হবে বাংলার মানুষকে। শুধু তাই নয়, অস্তিত্ব এবারে বিপন্ন হবে আমাদের। আজকে আমি আপনাদের সামনে প্রমাণ দেব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় প্রমাণ ইতিমধ্যে ইডির হাতে রয়েছে। যারা ভাবছেন ইডি কাঁচা খেলোয়াড়, যারা ভাবছেন ইডি শুধুমাত্রই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, ইডি বাচ্চা ছেলের মতো বসেছিল, কিছু করেনি, তারা হয়তো ভুল ভাবছেন। কেন ভুল ভাবছেন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ দেব। এবং শুধু তাই নয়, এরপরে আসরে নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতদিন পর্যন্ত তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অতটা সিরিয়াসলি নিতেন না, নেওয়ার কোনো কারণও ছিল না, কিন্তু এই যেভাবে কার্যত সংবিধানের ওপর হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে খবর নিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পরবর্তী প্ল্যান এবং প্রোগ্রামের বিষয়ে। দেখাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। শুধু একটাই রিকোয়েস্ট, যদি পর্বটি ভালো লাগে এবং যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না, দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমাদের চ্যানেলের একটুখানি গ্রোথ হয় আর কি। এনিওয়ে, আমি প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা একবার দেখে নিন। এই ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও। কেন দেখাচ্ছি বর্ণনা করব। মহুয়া মৈত্র সহ বিভিন্ন সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সামনে, অফিসের সামনে একেবারে হঠাৎ করে আচমবিতে চলে আসেন। কোনো সিকিউরিটি গার্ড পর্যন্ত বুঝতে পারেনি যে এইভাবে কার্যত হামলা হয়ে যাবে। এবার বোধহয় অজিত ডোভাল আসরে নামবেন। অমিত শাহের দপ্তর খোঁজ খবর নিচ্ছে তৃণমূল কংগ্রেসের পরবর্তী প্ল্যান কি। সম্ভবত জানি না অজিত ডোভালকেও লাগানো হয়েছে কিনা, তার কারণ তৃণমূল কংগ্রেসকে এখন এইভাবেই ট্রিট করা হচ্ছে। আমি একটা ভিডিও, একটা ছোট্ট অংশ দেখাবো আপনাদের সামনে কয়েকদিন আগেকার। কেন দেখাচ্ছি পরে বিশ্লেষণ করব, আগে দেখে নিন। আমাদের লোকতান্ত্রিক অধিকার, আমরা ওখানে বসে কালকে রেডের প্রোটেস্ট করছিলাম। এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখুন, এদের বুকের পাটা নেই। আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কে দেখুন। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে যান আপনারা বাংলার লোক। মমতা বন্দ্যোপাধ্যায় বাঘিনী, মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা। দেখলেন, চ্যাংদোল্লা করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এরকম এই মহুয়া মৈত্ররা, যারা বাংলাদেশকে বেশি সমর্থন করেন, যারা বলেন বাংলাদেশ বেশি ভালো, তো তাদের এই হচ্ছে বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে এই পুরো ঘটনার জন্য অমিত শাহের দপ্তর কি প্ল্যান করছে জানেন? অমিত শাহের দপ্তর প্ল্যান করছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পরে কবে তিনি দিল্লি আক্রমণ করতে আসবেন। হ্যাঁ, আক্রমণ শব্দটা আমি বললাম তার কারণ এই ধরনেরই কার্যত পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। আমি ইডির হাতে কি প্রমাণ রয়েছে সেটা আপনাদের সামনে প্রমাণ দেখাবো। আমি প্রমাণ দেখাবো যে ইডির হাতে প্রমাণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। টাইটেলটা যে সঠিকই লিখেছি সেটা আপনাদের সামনে দেখাবো, কিন্তু একটু ধৈর্য ধরে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আপনাদের সামনে বলছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে। আপনারা সম্ভবত সংবাদ মাধ্যমে দেখছেনও, দেখানোর চেষ্টা করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে আসছেন, এই নিয়ে তারা খোঁজ খবর শুরু করেছেন। স্পেশালি অমিত শাহ জিজ্ঞাসাবাদ খোঁজ খবর নিচ্ছেন। কারণ যেভাবে আচম্বিত স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে চলে গিয়েছিলেন, তাতে বেশ অসুবিধার সৃষ্টি হয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনের দপ্তর হঠাৎ করে এইভাবে আক্রমণ করে ফেললে তাহলে মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে অমিত শাহের দপ্তর খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে যে কেন না কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে যেদিন মিছিল করলেন, সেই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, কল্যাণ এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের দিল্লি, এবারে দিল্লির প্ল্যানটা করতে হবে আমাদের। এবার তারপর থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সিরিয়াস, কারণ এই তৃণমূল কংগ্রেসকে হালকা ভাবে তারা আর নিচ্ছে না। তারা বুঝতে পেরেছে এই তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়। তো এইটা গেল প্রথম কথা, অমিত শাহের দপ্তর। আমি জানি না, হয়তো অজিত ডোভালও গোপনে গোপনে, ঠিক যেমন তারা এতদিন পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের
ওই স্পাই হয়ে থাকতেন, এবার পশ্চিমবঙ্গের হয়তো স্পাই হয়ে থাকতে হবে কখন এরা ভারত আক্রমণ করে দেয়, এরকম একটা কার্যত বোধহয় মানে দেখে মনে হচ্ছে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনে বললাম যে প্রমাণ দেব, ইডির হাতে প্রমাণ রয়েছে। ইডি যখন রেড করতে গিয়েছিল তখন অনেক প্রশ্ন উঠেছিল যে কেন ইডি ভিডিও রেকর্ড কল সেগুলো রেকর্ড করেনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকায়নি। দেখুন কিভাবে মূর্খ এই সাংবাদিকদের দল, আমাকে মাফ করবেন এই শব্দবন্ধের জন্য, এরা ইচ্ছাকৃতভাবে এটা করছে। এরা জানে যে একটি রাজ্যে কোন প্রশাসনিক প্রধানকে, তাও আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এইরকম ডেসপারেট একজন প্রশাসনিক প্রধান থাকে, এবং যে কোনো প্রশাসনিক প্রধানকে কোনো কেন্দ্রীয় বাহিনীর পক্ষে তাকে আটকে দেওয়া কোনো প্রেমিসেস থেকে সম্ভব নয়। শুধুমাত্র না যদি কোথাও আগুন জ্বলে যায়, মানে ফায়ার, মানে আগুনের কথা বলছি, অ্যাকচুয়াল আগুনের কথা, সেটা যদি না হয় তাহলে কোথাও আটকাতে পারবেন না। মুখ্যমন্ত্রীকে নিজের রাজ্যে নিজের কোনো একটা জায়গা থেকে কেউ আটকাতে পারে? কি বলবে, ঢুকতে দেবো না? রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক প্রধানকে বলতে পারবেন যে ঢুকতে দেবো না? কোনোদিনই হয় না। যারা বলছেন মিথ্যা কথা বলছেন, বরঞ্চ এটাতে আরো বেশি উল্টো কেস হয়ে যেত। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি অ্যাডভান্টেজ পেয়ে যেতেন। তিনি বলতেই পারতেন যে আমাকে মেরেছে, আমাকে আটকে রেখেছে, আমার ওপর অত্যাচার করেছে, অনেক কিছু হতে পারতো। ইডির আধিকারিকদের কেরিয়ার শেষ হয়ে যেতে পারতো এবং পশ্চিমবঙ্গের হাল খারাপ হয়ে যেতে পারতো। ওই ভাঙা পায়ের কেরামতিতে তিনি 2021 জিতে নিয়েছেন, এটাতেও তিনি আবার হাসপাতালে ভর্তি হয়ে গিয়ে কিন্তু আরো ভয়ানক কাণ্ড হতে পারতো। তাই যারা বলছেন তাদের কথা বিশ্বাস করার কিছু নেই। আমি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাচ্ছি, তার আগে আমি আপনাদের যেখান থেকে আমি পেয়েছি সেটা আপনাদের সামনে আমাকে দেখিয়ে দিই। দেখুন TV9 বাংলায় কি লেখা রয়েছে, বাইরে নয় প্রতীক জৈনের বাড়িতে ভিতরে সেদিন কি হলো, বড় প্রমাণ নিয়ে এসেছে ইডি। আমি না কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাই, একটু দেখুন বোল্ডে লেখা রয়েছে। এটি আপনারা যদি একটু দেখেন, লেখা রয়েছে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। ইডির অভিযোগ বাড়ির ভিতরে সেদিন তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল। প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে ইডি তেমন কিছুই উদ্ধার করতে পারেনি, তেমনই সূত্রের খবর। কিন্তু কিভাবে তাদের বাধা দেওয়া হয়েছিল সেই প্রমাণ নাকি আছে। ইডি সূত্রের খবর, দুটি ফুটেজ আছে তাদের কাছে। একটিতে দেখা যাচ্ছে এক সিআইএসএফ জওয়ানকে ধাক্কা দিচ্ছে এক পুলিশ অফিসার, আর দ্বিতীয় ফুটেজে রয়েছে প্রতীক জৈনের বাড়ির ভিতরের বচসার ছবি। কিভাবে বাধা দেওয়া হয়েছিল সেই প্রমাণ রয়েছে ইডির হাতে। তারপরে লেখা রয়েছে ঠিক সময়ে প্রয়োজন হলে আদালতে বা কোনো তদন্তকারী সংস্থার হাতে সেই ওই প্রমাণ তুলে দেবে ইডি। এবার বুঝতে পেরেছেন, এটা কি এবিপি আনন্দের হাতে তুলে দেবে না আনন্দবাজারের হাতে তুলে দেবে? এই জন্যই তো সিবিআই তদন্ত তারা দাবি জানিয়েছে যে এই সমস্ত ফুটেজ গুলো তারা তদন্তে মানে স্বার্থে দিয়ে দিতে পারে, কিংবা সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে সুপ্রিম কোর্টকে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মানে এই ঘটনার জেরে, আর যারা পুলিশ অফিসার, শুভেন্দু অধিকারী 8 জন পুলিশ অফিসারের নাম লিস্টে দিয়ে দিয়েছে টুইট করে। কোন কোন পুলিশ অফিসার এর সঙ্গে সামিল ছিলেন 8 জনের নাম তিনি প্রকাশ্যে করেছেন। তিনি 50 জন এরকম আধিকারিকদের নামের কমপ্লেন এনেছেন, তার মধ্যে 8 জনের নামের তালিকা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এনেছেন। শুভেন্দু অধিকারী এখানে কি বলছেন? শুভেন্দু অধিকারী এখানে বলছেন যে দেখুন সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে যে কেন ইডি পারেনি। আমি বলেছি যে ইডি যা করেছে ঠিক করেছে, তা না হলে 2021-এর মতো আবারও আমাদের রাজনৈতিকভাবেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফায়দাটা নিয়ে চলে যেত। এমনিতেই দেখুন টলমল অবস্থা, এই মুহূর্তে যদি একটা ভুল ব্যাটিং করে ফেলতো না ইডি, তাহলে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে আবার ওই সিম্প্যাথি ভোটে, পশ্চিমবঙ্গের মানুষকে তো আপনারা ভালো করে চেনেন, আপনি আমি থেকে আর কে ভালো করে চিনবে, আবারও কিন্তু ওই সিম্প্যাথেটিক ভোটে আপনি দেখবেন না, পাড়ায় গিয়ে গল্প শুনবেন, বলছেন যে অনেকেই বলছে যে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কি করেছে, সাহস আছে বলতে হবে। এখনো এই ধরনের কথাবার্তা বলছে, অনেক জায়গায় কান পাতলে আপনি শুনবেন। কাজে এই যে সিম্প্যাথিতে যদি কোনো কিছু হয়ে যেত, আবারও যদি হসপিটালে তিনি ভর্তি হয়ে যেতেন, পুরো অ্যাডভান্টেজটা নিয়ে চলে যেতেন। মানে এই যে এসআইআর এর মাধ্যমে বা যা যা এখনো পর্যন্ত তৃণমূল চাপে রয়েছে, এক নিমিষে চাপটা রিলিজ হয়ে যেতে পারতো। আমি শুভেন্দু অধিকারী এখানে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, একবার শুনুন। সংবাদ মাধ্যমের মিথ্যে ন্যারেটিভে আসবেন না, তারা লড়ছে কিন্তু তাদের টাকার লোভে। এই সরকার যতদিন থাকবে বিজ্ঞাপনের টাকাটা অনেক বেশি, এত বেশি টাকা কোনো সরকার হয়তো দিতে পারবে না। সেই কারণে তারা লড়ছে তাদের পয়সার স্বার্থে, হয়তো মানে আমি ইপস অ্যান্ড বার্ডসে বলছি, আমার কাছে তো প্রমাণ নেই, সেইভাবে বলছি, সেইভাবে দেখবেন। কিন্তু আপনাকে আমাকে লড়তে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। শুনুন শুভেন্দু অধিকারী বক্তব্য। যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে?
সহানুভূতি দেখিয়ে ভোট দিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাতে শেষবারের মতো একবার দিয়ে দিই, হুইল চেয়ারে ঘুরছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কাধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় পিজি হসপিটাল, যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে, কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আজ আপনি সেদিন শুয়ে পড়তেন, সিম্পাথি চাইতেন। ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবি, প্রভাবশালী বলে বা দিয়ে দেবে না। তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার মনোজ বার্মাদের আসামি করতে চেয়েছে রুল 26-এ তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। শুনলেন তো? আপনারা যদি এগ্রি করেন বিরোধী দলনেতার সঙ্গে তাহলে কমেন্ট করে লিখুন। নিশ্চিতভাবে আমরা বুঝি যে দেখুন কেন্দ্রীয় এর বিরুদ্ধে আমাদের ক্ষোভ রয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের ক্ষোভ রয়েছে যে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশের মতো যেন হয়ে উঠছে যেখানে সংবিধান নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন তো, দেখুন আমার বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী কি চাইলেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করিয়ে দিতে পারবেন? এইটা আমার বক্তব্য। যারা বলছেন, আমিও বলছি যে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু একটা জিনিস আপনারা ভেবে বলুন যে চাইলেই কি গ্রেপ্তার করিয়ে দেওয়া যায়? হ্যাঁ, চাইলে কি করা যায় যে ত্বরান্বিত করা যায়। ইডি সিবিআই কে বলা যায় তোমরা তথ্য প্রমাণ জোগাড় করো, তোমরা অ্যাকশনে যাও, বলা যায়। কিন্তু তারপরে কি হবে? আলটিমেটলি সিদ্ধান্তটা কে নেবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নেবে, সুপ্রিম কোর্ট নেবে, তাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এবার আপনারা একবার ভেবে দেখুন, 26,000 চাকরির প্যানেলটা বাতিল হয়ে গেল। এই প্যানেলে স্বীকারও করে, মানে কমিশনের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে স্বীকারও করে নেওয়া হলো যে কারা কারা অবৈধভাবে চাকরিতে ঢুকেছিল, টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছিল, সেই লিস্ট পর্যন্ত তারা রাজ্য সরকার বা কমিশন দিয়ে দিল। এর পরেও আমাদের মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত, যারা এই কাজটা করলেন তাদের পানিশমেন্টের কোনো জায়গাটা রাখলেন? আপনারা তো সকলে সাক্ষী ছিলেন, আপনারা বলুন না। মানে চুরি হয়েছে, চুরি মানে সোনাদানা আপনার বাড়ি থেকে চুরি হয়েছে, একটা চোর নিয়ে চলে গেছে, সেই সোনাদানা আপনার বলা হলো সেই সোনাদানাগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে, চোরকে ফিরিয়ে দিতে হবে। শুধু এই পর্যন্তই রায় হলে হবে? যে চোর নিয়ে গেল তার শাস্তিটা কোথায় হলো বলুন তো? তাহলে এই 26,000-এর প্যানেল বাতিল হলো, যারা এই করাপশনের সঙ্গে জড়িত ছিল তাদের কোনো শাস্তি হতে পারে না। শুধু ওই যারা মানে একেবারে ভ্যালিড পরীক্ষার্থী ছিলেন, ভ্যালিড শিক্ষক ছিলেন, 26,000-এর মধ্যে 26,000 তো দোষী ছিল না, তাদের জীবনটা শেষ হয়ে গেল। অথচ দেখুন আমাদের ন্যায়টা কি দিতে পারলো? আমাদের সমাজের সর্বোচ্চ স্তর থেকে কি ন্যায়টা আসলো? সেই কারণে পুরোটা আমাদের ভাবতে হবে, আমাদের দেশের গণতন্ত্রটা ভাবতে হবে। এই কারণে, কারণ আমরা চাই এইগুলো রেকটিফিকেশন হয়ে গিয়ে এমন একটা দিন আসবে যেখানে এগুলো সব রেকটিফাই হয়ে যাবে। শুধু কেন্দ্রীয় সরকারের দোষ, তাদের একটা পর্যন্ত দোষ আপনারা বলতেই পারেন যে কেন তারা চাপ বৃদ্ধি করছে না, তাদের হাতে এই সংস্থাগুলো রয়েছে, তারা চাপ দিলে চাপ বৃদ্ধি হবে। দেখুন তারা চাপ দিচ্ছে বলেই আমার মনে হয় যে এসআইআর এ এই এত তৎপরতা হয়েছে। পশ্চিমবঙ্গে বলছে না যে বিহারের ডোমিসাইল সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওটা তুমি অ্যাকসেপ্ট করছো, পশ্চিমবঙ্গেরটা অ্যাকসেপ্ট করছো না কেন? ওখানে তুমি ওই রেজিস্ট্রিটা, অর্থাৎ ফ্যামিলি রেজিস্ট্রি, মানে আমরা যেটা লিখে দিচ্ছি কে কার বাবা কে কার ছেলে, ওটা বিহারে অ্যাকসেপ্ট করছো, আমার এখানে অ্যাকসেপ্ট করছো না কেন? এটা কি প্রমাণ নয়? এটাও কিন্তু একটা প্রমাণ যে চাপ সৃষ্টি করা হচ্ছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গবাসীর মনে যতটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ অনুযায়ী হয়তো সেই মলমটা পড়ছে না, সেটা আমরা বুঝতে পারি। সেটা আপনাদের মধ্যেও রয়েছে, সেটা আমার মধ্যেও রয়েছে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু নির্দেশটা কার কাছ থেকে আসবে? সর্বোচ্চ নির্দেশটা আসবে তো সুপ্রিম কোর্টের কাছ থেকে। সেই নির্দেশটা যদি এতগুলো ঘটনার পরেও যদি এমন একটা নির্দেশ না আসে, আপনি বলুন আরজি করের আন্দোলনটা মনে রয়েছে আপনার সকলের মনে রয়েছে, একজন ব্যক্তি রয়েছে পশ্চিমবঙ্গের যে ওই রাত দখলের কোনো একটি পর্বেতে আপনারা কেউ যাননি, আমার মনে হয় সকলে গিয়েছিলেন, ইভেন আমি পর্যন্ত গিয়েছিলাম। সেই রাত দখলের পর্বে আপনারা বলুন হাইকোর্টের তরফ থেকে যখন মারাত্মক শুনানি চোখা চোখা বানে, কার্যত রাজ্য সরকার এবং রাজ্য সরকার বিধ্বস্ত, উত্তর দিতে পারছে না, তখন আশার আলো দেখতে শুরু করেছে পশ্চিমবঙ্গবাসী। হঠাৎ করে সেটাকে স্বতঃপ্রণোদিত সুমোটো ভাবে টেনে নিল সুপ্রিম কোর্ট। ভাবুন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইন্টারভেন করলেন, এটাতে কিন্তু সুপ্রিম কোর্ট সুমোটো নিল না। সেই দিন আরজি করের ঘটনাটাকে সুমোটো সুপ্রিম কোর্ট নিয়ে নিলেন। সুপ্রিম কোর্ট নিয়ে নেওয়ার পর সেখানে কমিটি হবে,
নাকি এরপরে কিভাবে মনিটর করা হবে, কটা সিসিটিভি লাগানো হবে, এই নিয়ে পুরো আলোচনাটা হলো। আমরা সকলে শুনানিটা দেখলাম, দেখে আমরা হতাশ হয়ে গেলাম যে পুরো আলোচনাটা হলো কটা সিসিটিভি বসবে, কটা বাথরুম হবে, মেয়েদের জন্য আলাদা বাথরুম করতে হবে, মাফ করবেন, এই নিয়ে আলোচনাটা হলো। তো এইটা কি আমাদের কাম্য ছিল? তারপরে বলুন, তারপরে কোথায় আসলো? এখনো পর্যন্ত যতগুলো পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি সবগুলো কোর্ট মনিটর। এমনি সিবিআই, আপনি যদি একা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দোষ দেন তাহলে তো মুশকিল আছে, সবগুলো কোর্ট মনিটর। যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোথাও গিয়ে ভুল করে তাহলে কে নির্দেশ দিচ্ছে না কেন? তাহলে আমাদের মানে কোর্টরা নির্দেশ দিচ্ছে না, মহামান্য বিচারপতিরা কেন নির্দেশ দিচ্ছেন না যে তোমরা অযোগ্য, পাল্টে দাও এই প্যানেল, এই যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে একে সরিয়ে দাও, কেন্দ্র তলব করো, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য তলব করো যে কাদের রেখেছো, কোন অপদার্থদের নিয়ে রেখেছো যে বছরের পর বছর করছে। কোর্ট মনিটর তদন্ত, তাহলে ডিফারেন্স কি? এতগুলো তো কোর্ট মনিটর, এমনকি আমার সম্ভবত এই যে রেড্ডি করতে এসেছিল সম্ভবত সেটিও কোর্ট মনিটর। তাহলে এই করেও যদি আমাদের তার মানে সর্বোচ্চ জায়গা থেকে ফেলিওর হচ্ছে কি হচ্ছে না, ব্যাপারটা এই কারণে আমাদের বুঝতে হবে যে সর্বোচ্চ জায়গা থেকে আমাদের ফেলিওর হচ্ছে। তো সেই ফেলিওরটা আমাদের তো রেকটিফিকেশন করতে হবে। যদি ভুলও হয়ে থাকে আমাদের, সেই রেকটিফিকেশনটা তো আত্মসমালোচনার মাধ্যমেই তো বেরিয়ে আসতে হবে। আমরা শুধুমাত্রই বলে যাব যে আমাদের গণতন্ত্রের 4টে স্তম্ভ রয়েছে, 4টে স্তম্ভই সলিড, এখানে কেউ মাছি গলতে দেবে না, এটা তো নয়। মাছি কেন, তো ডাইনোসর গলে যাচ্ছে। সেই আত্মসমালোচনা যদি আমরা রেগুলার বেসিসে না করি, সংবিধান লেখা হয়েছিল কবে, তার তো অ্যামেন্ডমেন্ট হচ্ছে, তাহলে তখন তো হয়তো ভাবা যায়নি যে এরকম একজন রাজ্য প্রতিষ্ঠা কেউ করবে, রাজ্য একজন চালাবে, এরকম কেউ আসবে ভবিষ্যতে। এর পরেও তো আরো ধরুন 50 বছর পরে তখনও তো অন্য কেউ একটা রাজ্যে ক্ষমতায় আসতে পারে, মানে বুঝতে পারছেন, তখন তো আরো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো তখন সেটাকে আটকানোর জন্য তো আজকের এই ঘটনাগুলো থেকে দেখে সুপ্রিম কোর্টকে, কেন্দ্রীয় সরকারকে, রাষ্ট্রপতিকে সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমাদের কিভাবে আটকানো যায়। তো সেইগুলো যদি না করি তাহলে একা শুধু কেন্দ্রীয় সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমি সেই জন্য দেখবেন আমার প্রথম দিন থেকে আমি বলে আসছি যে আমাদের সমস্ত সাংবিধানিক বডির এটা রেসপন্সিবিলিটি, এটা কাউকে একা বলতে পারেন না। তার কারণ কেন্দ্রীয় সরকার একা সিদ্ধান্ত নিতে পারেন না। তার কারণ বুঝতে পারছেন তো, যে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মধ্যে নিয়ে চলে আসবে। কেন্দ্রীয় সরকার কোনো একটি বক্তব্য বললে সেটাকে রাজনীতিকরণ অত্যন্ত সুবিধা হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যত রাজনীতিকরণ করবে পশ্চিমবঙ্গের পালাবদলটা তত ডিলে হয়ে যাবে। তাই কেন্দ্রীয় সরকার চুপ থাকাটা বরঞ্চ পশ্চিমবঙ্গবাসীর থেকে একদিক থেকে ভালো, যে অন্তত পলিটিসাইজ করতে পারছে না তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে যদি নরেন্দ্র মোদী এটা নিয়ে কোনো বক্তব্য বলে, বুঝতে পারছেন রাজ্য জুড়ে কি হবে। ওই দিদি ও দিদি তো দেখেছেন, পুরো খেলাটা ঘুরিয়ে দেবে একেবারে। এই যে কিছুটা যে প্রেশার রয়েছে তৃণমূল কংগ্রেসের ওপর, সেটা দেখবেন পুরোটা পাল্টে যাবে এক নিমিষে। এই চ্যানেলগুলো পাল্টে দেবে। এই চ্যানেলগুলোতে রোজ আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা হবে, প্রধানমন্ত্রী শালীনতা নিয়ে আলোচনা করবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শালীনতা নিয়ে কখনো আলোচনা করে না, এটা বিজেপির শালীনতা নিয়ে তখন আলোচনা করতে বসে যাবে। আপনারাও বলবেন হ্যাঁ এটা তো ঠিক বলেছে, এটা তো কেন্দ্রীয় সরকারের উচিত ছিল। কাজে সেই কারণে বলছি এত সহজ গেমটা নয়। সর্বোচ্চ স্তর থেকে যে নির্দেশ দিতে পারে সেটা আমরা অপেক্ষা করে বসে রয়েছি। সুপ্রিম কোর্টে মামলাটা ইতিমধ্যেই গিয়েছে, রাজ্যের তরফ থেকে ক্যাবিনেট দাখিল করা হয়ে গিয়েছে। আমরা আমাদের কাছে এবার বড় প্রমাণ, আপনারা লক্ষ্য করুন যে আমরা কোর্টের কাছ থেকে ন্যায় পাচ্ছি কিনা, এটা আমাদের দেখতে হবে। তবে হ্যাঁ, এখনো বলি অটুট সম্মান রয়েছে। এখনো পর্যন্ত যা আমরা দেখে এসেছি, কোর্ট যদি না থাকতো তাহলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। সেখানে কোর্ট আমাদের ভালভের মতো কাজ করেছে, শিল্ডের মতো কাজ করেছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাদের ডিসঅ্যাপয়েন্ট আমরা হয়েছি। সেই জায়গা থেকেই বক্তব্যগুলো ইমপ্রুভমেন্ট যদি করা যায়, যারা ইমপ্রুভমেন্ট করতে পারেন তাদের কানে যেন পৌঁছায়। কিভাবে পৌঁছাবে? আপনাদের মাধ্যমে পৌঁছাবে। আপনাদের সঠিক বক্তব্যগুলো কানে পৌঁছায় তারা লক্ষ্য রাখে, এআই এর মাধ্যমে সেই নথিগুলো তাদের কাছে পৌঁছায়। আপনাদের বেশি বেশি ওই কারণে ইনভলভমেন্টটা প্রয়োজন। তার কারণ আলটিমেটলি ভয়েসটা কোন দিকে যাচ্ছে এই ব্যাখ্যা সমীক্ষক সংস্থারা করে। দয়া করে কমেন্ট করবেন আপনাদের যা মন্তব্য, যার যেটা মন্তব্য, যে যেদিকে সমর্থন করেন সেই মন্তব্যই করবেন, কিন্তু মন্তব্য করুন, পার্টিসিপেট করুন। যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এতে আমার পয়সা রোজগার হবে না এতে, কিন্তু আমার চ্যানেলের একটুখানি গ্রোথ হবে। আজকে যদি 20,000, 40,000, 1 লাখ লোক দেখে, তখন 1,05,000 লোক হয়তো দেখার সুযোগটা পাবে। এইটুকু আপনাদের কাছে এক্সপেক্ট করছি। দয়া করে যদি সমর্থন করেন ভালো লাগবে। এখনকার মতো এখানেই।